সুপ্রিয় সুধী মণ্ডলীর আপনাদেরকে স্বাগতম বাংলাদেশি পডকাস্টে। যে পডকাস্টের নাম একটা ইংরেজি শব্দ, যে পডকাস্টের ট্যাগলাইন ইংরেজিতে, কিন্তু পডকাস্টের সকলে সবসময় চেষ্টা করে বাংলা ভাষায় কথা বলতে। আমি সবসময়ের মতো আপনাদের উপস্থাপক আশরাফুজ্জামান অপূর্ব। আর আজকে আমার সাথে কেউ নাই, আমি একা। অনেকদিন ধরে ভাবতেছিলাম আমার বই টই পড়া হয় না, মানে গেম টেম খেলতেছি, মাঝে মধ্যে অ্যানিমে দেখা পড়তেছে। লাস্ট কবে মুভি দেখছি ভুলে গেছি। তারপরে ভাবলাম যে বই পড়া হইতেছে না, মানে এবছর পড়াই হয় না। আর গত বছর শেষ একটা বই পড়ছিলাম মনে হয় সেপ্টেম্বর মাসে। তো প্রায় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, প্রায় 5 মাস ধরে আমি কোনো বই টই পড়ি না। আমি অনেক এপিসোড আগে হয়তো বা বলছিলাম যে আমি জুন আর আরেকটা ইতিহাস রিলেটেড বই শুরু করছিলাম। খেয়াল আসতেছে না এখন নামটা, কিন্তু পড়া হয়ে উঠতেছে না কেন এখন। আমি আমার স্পিড হারাই ফেলছি। কিসের স্পিড? ওয়েল, রিডিং স্পিড। হ্যাঁ, রিডিং স্পিড আর কি। আপনার রিডিং স্পিড থাকে মানুষের, যদি যারা জানেন না তাদের জন্য, আর জানলে তো ভালোই। তো রিডিং স্পিড কীভাবে কাজ করে? ওয়েল, রিডিং স্পিড হচ্ছে আপনি পার মিনিট কতটা ওয়ার্ড পড়তে পারেন। তো সাধারণ অ্যাভারেজ হচ্ছে 250 থেকে 300, এবং এর কম হতে পারে। এবং অনেক মানুষ আছে যারা প্রায় মিনিটে 500 600, এমনকি অনেক 1000 ওয়ার্ডও পড়তে পারে। ওয়েল, এমনও মানুষ আছে যারা কি জানি করে ওয়েট, দিনে একটা করে বই শেষ করে, বছরে 365টা। তো ওই জিনিসটা, 365টা বই আমার মনে হয় না আমি 365 দিনে শেষ করতে পারবো। যতই দিন যেতেছে এতই বিজি হয়ে পড়তেছি। এবং আমি যে ধরনের বই পড়ি এগুলা এক বসায় হয়তো পড়া যায়, বাট এক বসায় যদি আমি ডেইলি পড়া শুরু করি তাহলে ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। আমার টাইপের বই বলতে বেশিরভাগ ক্ষেত্রে ফিকশনাল এবং নন ফিকশন দুই টাইপের বই আমি পড়ে। তো সাধারণত যদি একটা স্টোরি বা একটা ফিকশনাল বইয়ের ক্ষেত্রে আমার যদি স্টোরি মনে করেন ইন্টারেস্টিং না লাগে, তাহলে সাধারণত আমি এক বসায় কখনো করি না। যদি ইন্টারেস্টিং লাগা যায় চেষ্টা করি এক বসায় করার, কিন্তু আজকাল এক বসায় করা সম্ভব হয় না। এক বসায় খুব কম সময় পড়তে পারছি। ওয়েল, পরীক্ষার পর এক বসায় অনেক কিছু শেষ করছি। এক বসায় শুধু জাস্ট একটা জিনিস না, 2টা 3টা 4টা 5টা 6টা, আমার হায়েস্ট হয়েছে হয়তো বা 7টা বই এক বসায়। হ্যাঁ, 7টা। রাত্রের 10টা না 10:30টার সময় শুরু করছি, 4টা বা 5টার দিকে শেষ করছি। 7টা, হ্যাঁ 7টাই মনে হয় বই। মিসিরের সিরিজ তখন পড়তেছিলাম। তো তখন রিডিং স্পিডটা আমার তখন শুরু করছি আবার হঠাৎ, কারণ 2019-এ আমার আহামরি বইটা পড়া হয়নি। পড়ছি মনে করেন 10টা 20টা হয়তো বা পড়ছি, বাট বেশি একটা পড়া হয় নাই। তো 20-এ শুরু করতে করতে আস্তে আস্তে প্রথম যখন শুরু করছি বোর হয়ে যেতেছিলাম, তারপর আবার ঠিক হয়ে গেছে। এই বছর পারতেছি না, কারণ এবছর বৈশা টাইম দিমু যে না, মাথা এদিক সেদিক চলে যায়। আমার মনে হয় না 2020 সালেও আমার বইটা পড়া হয়তো, যদি না কী কারণে বই পড়ছি। হ্যাঁ, ইন্টারনেটের অভাব, 2 সময় ছিল, 3 আমি অনেক কিছু কিনা ফালায় রাখছিলাম। আমার হোর্ডিংয়ের সমস্যা আছে। হোর্ডিং নিয়ে একটা এপিসোড করা যেতে পারে, আমি অনেক আগেও বলছি। তো আমার হোর্ডিংয়ের বদভ্যাস আছে, জমাই রাখা, যেটাকে বলে আর কি, এটা কাজে লাগবো রাইখা দিই। এটা শুধু বইয়ের ক্ষেত্রেই না, শুধু কোনো গেমের ক্ষেত্রেই না। তো হ্যাঁ, আমার হোর্ডিংয়ের সমস্যা আছে, এবং আমি অনেক বই হোর্ড করে রাখছিলাম। তো এগুলো একটা একটা করে পড়ছি। তো এইভাবে পড়া হয়ে গেছে আস্তে আস্তে। স্পিডটাও আইসা পড়ছে, এবং স্পিড যখন আইসা পড়ে তখন মানুষ ফ্লো স্টেটে চলে যায়। ফ্লো স্টেটটা কি, আপনার যে কাজটা করতেছেন শুধুমাত্র আপনি অটো পাইলটে চলে যান, ওই কাজটার প্রতি ধ্যান থেকে আর সব কিছু চিন্তাভাবনা মাথা থেকে চলে যায়। এখন আপনি ফ্লো স্টেট কীভাবে ডেভেলপ করতে পারবেন যে কোনো জিনিসের ক্ষেত্রে? এটা হচ্ছে প্র্যাকটিস, অনুশীলন ছাড়া ফ্লো স্টেট আপনি ডেভেলপ করতে পারবেন না। আপনি হয়তো বা আপনার অজান্তে কখনো কখনো ফ্লো স্টেটে চলে যাবেন,
কিন্তু আপনি স্বেচ্ছায় ফ্লো স্টেটে ঢুকতে পারবেন না। স্বেচ্ছায় ফ্লো স্টেটে যাওয়াটা প্র্যাকটিসের বিষয়। অজান্তে কখন মানুষ ফ্লো স্টেটে যায়, ধরেন আপনার পরীক্ষা আছে এবং আপনি পড়েন নাই, হ্যাঁ, তো আপনার কাছে 3-4 ঘন্টা আছে পরীক্ষা দেওয়ার, 3-4 ঘন্টা সময় আছে পড়াটা শেষ করা, আপনার অধ্যায় আছে 5টা, এবং কিন্তু আপনি চান পরীক্ষাটা ভালো করতে। এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য না যারা পরীক্ষা জাস্ট একটা দিয়ে আসতে পারলে। সেটা আপনার পরীক্ষা ভালো করতে হবে, আপনার কথার কথা কম্পিটিশন অনেক, আপনার 10-এর ভিতর থাকতে হবে। এটা আপনার ব্রেইন জানে, এটা আপনার ব্রেইন এলে বাঁচতে পারবো না, আপনার সার্ভাইভাল কষ্ট হয়ে যাবে বাসায়, এটা আপনার ব্রেইন ভালো করে বুঝে। তো সাধারণত এটা একটা সময় যখন আপনার ব্রেইন ফ্লো স্টেটে ঢুকতে পারে। আপনি যখন ফ্লো স্টেট থেকে সজাগ হবেন, আপনার মনে হবে যে অনেক সময় হতে চলে গেছে, কিন্তু ঘড়ির দিকে তাকালে দেখবেন যে 13 মিনিট হয়েছে, কিন্তু আপনার মনে হয়েছে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। তো এটা একটা জাস্ট একটা রাফ আইডিয়া দিলাম আর কি। ফ্লো স্টেটের বিষয়বস্তু তো এটাই সংক্ষেপে টিএলডিআর। ফ্লো স্টেটে গেলে কেমন ফিল হয়। এখন যা নিয়ে বলতেছিলাম, আমার কারেন্ট স্লো রিডিং স্পিড নিয়ে। আমার রেকর্ডেড ওয়ার্ডস পার মিনিট, WPM, কিবোর্ডে না, মুখে বা পড়ার ক্ষেত্রে পার মিনিট, ওয়ার্ডস পার মিনিট হয়েছে 600 থেকে 630, এমন ডিফার করতো আমার পিকে, এবং এটা হয়তো বা ক্রস করছিলাম, বাট বেশিরভাগ সময় আমি যখন পড়া শুরু করি এবং যখন ওই যে অ্যাভারেজ স্লো স্পিডটা কাটাই দিই, তখন আমি সাধারণত 600 থেকে 650 ভিতরেই থাকি। এখন সমস্যা হয়েছে, সাধারণত আপনারা হয়তো বা ক্লাসে দেখবেন, শহরের ক্লাসগুলোতে কী হয় জানি না, কিন্তু যখন গ্রামের ক্লাসে আপনার টিচার যখন কিছু ভালো না লাগে, আপনি যে কোনো ক্লাসে হোক না কেন, সাধারণত 4-5ও না, 3-4-5, মানে কেজি স্কুল, কিন্ডার গার্ডেনের মধ্যেই তো সাধারণত বলে যে দাঁড়াও রিডিং পড়ো, বাংলা, সমাজ, ধর্ম, এই বিষয়গুলো পড়ায় যত দিন যেতে থাকে আপনি রিডিং পড়ার জিনিসটা কমতে থাকে। কিন্তু হ্যাঁ, আমি বলতে পারি আমি 9ম-10ম শ্রেণীতেও রিডিং পড়তে হয়েছে বিভিন্ন সময়ে, সমাজ, বাংলা ক্ষেত্রে বিষয়ে। যখন টিচারের, আপনার শিক্ষকের সাধারণত যখন ভাল লাগে না, তখন পড়ো চলাইতে থাকে। এক, শিক্ষকের ভাল লাগে না। 2, যে জিনিস পড়াবেন ওই জিনিস সম্পর্কে জানেন না। 3, যে শিক্ষক আপনাকে পড়ান সেই শিক্ষক আসেন নাই। 4, ওই শিক্ষক পারেন না কিছু, হ্যাঁ, ওই শিক্ষক পারেন না। তো আরও আছে, কিন্তু এগুলোই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেগুলো ঘটছে আর কি। তো যখন পোলাপাইনের দাঁড় করা, অনেক পোলাপাইন আপনি দেখবেন যে ছেলে মেয়ে আছে যারা তারা পড়তে পারে না, রিডিং পড়তে পারে না, বা রিড করতে পারে না, বা পড়ে যে রিড করে যাবে যে এটাই পারে না, তাদের বানান করতে কষ্ট হয়। সমস্যাটা কি এখানে? সমস্যা হচ্ছে একটাই যে, এবং এটার কারণে আমরা অনেক সময় হাসি মজা নেই, কিন্তু একটা জিনিস আমাদের বোঝা উচিত যে রিডিং কিন্তু ন্যাচারাল হিউম্যান অ্যাবিলিটি না। ন্যাচারাল হিউম্যান অ্যাবিলিটি হচ্ছে শোনা, বলা। আমরা একটা ভাষা শিক্ষার 4টা ধাপ, কি শোনা, বলা, পড়তে পারা, তারপর কি লিখতে পারা। কিন্তু পড়তে পারা, লিখতে পারাটা কিন্তু এই জন্যই শেষে 3 আর 4। প্রথম কিন্তু আমাদের হিউম্যান অ্যাবিলিটি হচ্ছে 1 শোনা, 2 হচ্ছে বলতে পারা, এরপরে আসে ওই 2টা পড়তে পারা এবং লিখতে পারা, বা লিখতে পারা পড়তে, 1 মিনিট ওয়েট, শোনা, বলা, পড়তে পারা, লিখতে পারা। আমি ভুল বলছি, প্রথম হচ্ছে শোনা, তারপর বলা, তারপর পড়তে পারা, তারপর লিখতে পারা। লিখতে পারা সবার শেষে, এবং পড়া আর লিখতে পারা এই জন্য এই 2টা শেষে, কারণ প্রথম 2টা স্কিল ডেভেলপ, হার্ডওয়্যার, ওটা আপনার ডেভেলপ করতে হবে না। হ্যাঁ, আপনি যত শুনবেন, আপনি আস্তে আস্তে ইউটিউব ভিডিও 2x স্পিডে, পডকাস্ট 2x স্পিডে, অডিও বুকস 2x স্পিডে, 1.75-এ, আমি সাধারণত 1.75, আমি কখনো 2তে গিয়েছিলাম, পারি না। তো 1.75 পর্যন্ত আমার হায়েস্ট লিমিট। আপনি এগুলো করে সেটা আপনার স্পিড, আপনার কি লিসেনিং স্পিড, বা আপনার মাথায় ইনপুট ডাটা কতটা স্পিডে ঢুকতেছে এটা বাড়াইতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, আবার একটু অফ টপিক হয়ে যেতেছে, তাহলে আপনি 1.75x স্পিডে হয়তো বা জিনিসপত্র বুঝতে পারতেছেন, তা আপনি কম্প্রিহেন্ড করতে পারতেছেন যে হ্যাঁ এটা বলছে ওটা বলছে, আপনি বুঝে চলে যেতে পারতেছেন, কিন্তু আপনার ব্রেনে যে ডাটাটা সেভ হইতেছে এবং প্রসেস হইতেছে ওটার কিন্তু গ্যারান্টি নেই। আমি অনেক সময় অনেক ভিডিও 1.75x স্পিডে দেখা যায়, এবং আমি 2020-এর মার্চ না এপ্রিল, আই থিঙ্ক, আমার মনে হয় এপ্রিলের
15 দিনে একটা এক্সপেরিমেন্ট করছিলাম, তা হচ্ছে আমি আমি ভিডিও গেম রেট্রোস্পেক্টিভস বা বড় বড় রেট্রোস্পেক্টিভসগুলো সাধারণত কমসে কম 30-40 মিনিটের হয়। আমি অনেক 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 রেট্রোস্পেক্টিভ, শুধু জাস্ট ভিডিও গেমসে না, মুভি, বিভিন্ন মুভি রেট্রোস্পেক্টিভ, ফিলসফি বিহাইন্ড সামথিং, এগুলো দেখা শুরু করছিলাম। এবং আমি একটা স্ক্রিনশট শেয়ার করছিলাম অ্যাবাউট এপ্রিলের দিকে। স্ক্রিনশটটা ছিল আমার ইউটিউব কনজাম্পশন ইন দ্য লাস্ট 7 days। ওটা ছিল 23 ঘন্টা 58 মিনিট, এবং আমি সন্ধ্যার সময় ওটা শেয়ার করছিলাম। এর মানে আমি ওই দিন রাত্রে আরও শুনছি 12টা বাজার আগ পর্যন্ত, আরও ইউটিউব দেখছি। সেটা 23 ঘন্টা ক্রস করে ফেলছে, মানে আমি 1 সপ্তাহের মধ্যে একটা পুরা দিন ইউটিউব দেখছি। তো ওটার পর আমি ভাবলাম যে কাজ করি, সময় যেহেতু ফাইনাইট, একটু কমাই ফেলি। তো আমি স্পিড বাড়াই দিয়েছিলাম, আমি 1.5 এবং 1.75 এই দুটো স্পিডে ভিডিও টেডিও দেখতাম। আমি হয়তোবা বুঝতাম ঠিকই যে কী বলতেছে তারা, কিন্তু যে সমস্যাটা দেখা দিত তা হচ্ছে আমার ব্রেন কম্প্রিহেন্ড করতে পারতো না। অনেক ভুল, হ্যাঁ, আমার ব্রেন কম্প্রিহেন্ড করতে পারতো না, এবং আমার ব্রেন যদি কম্প্রিহেন্ড করতে না পারে, আমি কম্প্রিহেন্ড করতে পারতেছি ব্রেন আমার, কিন্তু আমার ডেটা যদি প্রসেস না হয় তা আমার ব্রেনে থাকতেছে না, আমি জাস্ট এনজয় করে যেতেছি। কিন্তু আমি লং টার্ম একটা রেট্রোস্পেক্টিভে একটা গেমের বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার জন্য বিভিন্ন রিয়েল ওয়ার্ল্ড, বাস্তবিক অনেক ফিজিক্স, পদার্থবিজ্ঞান, রসায়ন জিনিসপত্র বোঝানোর জন্য ব্যবহার করা হয়। ইতিহাস, বাস্তবিক ইতিহাস টান দেওয়া হয় যে এটার থেকে এটা ইন্সপায়ার্ড হয়েছে, কিন্তু উৎসাহিত হয়েছে। তো ওইগুলা একটা রেট্রোস্পেক্টিভের মেইন জিনিস। হ্যাঁ, একটা গেম বা একটা মুভি তৈরি হইতে এটার পিছনে রিয়েল ওয়ার্ল্ড ইনফ্লুয়েন্স, বাস্তবিক কী কী উৎসাহের উৎস ছিল, তো ওইগুলো হচ্ছে কি আমার মেইন জিনিস। হ্যাঁ, এগুলোর কারণে এগুলো ট্রান্সপায়ার্ড হয়েছে। ওইগুলো আমি মনে রাখতে পারতেছিলাম না, সাধারণত একটা রেট্রোস্পেক্টিভের জিনিস আমি ভুলে যেতেছিলাম। তো এটা একটা বিষয়। এখন অফ টপিক শেষ, আমরা অফ টপিক তো সাধারণত আপনি যদি আপনার টাইম বাঁচায় কোনো জিনিস জাস্ট এন্টারটেইনমেন্ট ভ্যালুর জন্য দেখতে চান, ফর দ্য এন্টারটেইনমেন্ট ভ্যালু আপনি 1.75x 1.5 2x স্পিড দেখতে পারেন, যদি জাস্ট আপনার টাইম পাস এবং এন্টারটেইন করা থাকে। আর আপনার যদি লং টার্ম ইনফরমেশন মাথায় রাখতে হয়, তাহলে আপনি চেক করতে পারেন আস্তে আস্তে স্পিডটা বাড়ানোর। আস্তে আস্তে স্পিড বাড়ায় আপনি প্র্যাকটিস করতে পারেন, কিন্তু সাধারণত আপনার ব্রেনের প্রসেসিং পাওয়ারের উপর ডিপেন্ড করবে। আপনি যদি 2x স্পিডে 1.75x স্পিডে বুঝতেও পারেন, এন্টারটেইনও হইতে পারেন, কম্প্রিহেন্ডও করতে পারেন, মনেও রাখতে পারেন লং টার্ম, হ্যাটস অফ টু ইউ, স্যালিউট। আর যারা না পারেন তারা শুধু শুধু চেষ্টা করেন না, আপনি আপনার ব্রেনে জাস্ট পেইন দিবেন। তো আমরা অফ টপিক শেষ করে আবার মেইন টপিকে আসি। কি হয়, অনেক পোলাপাইন ছেলেমেয়েরা যখন সুন্দর করে রিডিং পড়তে না পারে টিচারের সামনে, শিক্ষকের সামনে, আমরা হাসি, আমরা মজা নিই, এবং সাধারণত অনেক সময় দেখা যায় তারাও এম্বারেসড ফিল করে যে তারা ফাস্ট এনাফ বা দে আরন্ট এবল টু রিড ফাস্ট এনাফ, এবং তারা স্লো হওয়ার কারণে আমরা তাদের মজা নিই। নাও আমি যে জিনিসটা যেমন ওটা হয়েছে ব্রডার অ্যাসপেক্ট থেকে, তার আগে আমি বাংলাদেশি অ্যাসপেক্ট থেকে আপনাদের কিছু কারণ দিয়ে নিই আমরা কেন মজা নিই। আমরা মজা নিই তার কারণ হচ্ছে, সাধারণত একটা বাচ্চা প্লে নার্সারিতে ভর্তি হবার আগ থেকে বাসায় পড়ে, বর্ণশিক্ষা, এটা শিক্ষা ওরা পড়ে, তাদের রিডিং পড়ানো হয়। তো তুমি কইছিল তখন, এবং ওই যে স্কুলে, কেজি স্কুলে একটা সমস্যা কি জানেন, কেজি স্কুলে কিন্ডার গার্ডেনে পোলাপাইন যায়, বাট কিন্ডার গার্ডেনে পোলাপাইন ডেইলি গেলেও পোলাপাইন ক্লাসে এতটা মনোযোগ দেয় না। ক্লাসে মনোযোগ দেওয়ার বিষয়টা আমাদের ফোর্স করা বা শেখানো হয় যখন আমরা এটলিস্ট হাই স্কুলে উঠি, বা এটলিস্ট ওই যে পঞ্চম শ্রেণী পরীক্ষা দিতে যাই। 4 পর্যন্ত যে ছাড়া দিয়ে রাখাটা, ক্লাসে মনোযোগ না দেওয়াটা, তা খুবই একটা দুঃখের বিষয়। আমরা মজা নিই কারণ হচ্ছে তুমি এত সময় ছিল, তুমি নবম দশম শ্রেণীতে পড়ো, তুমি এখন রিডিং পড়তে পারো না কেন? কারণ হচ্ছে তুমি ফাঁকি দিয়ে আসছো। এটা হচ্ছে বাংলাদেশি পার্সপেক্টিভ থেকে, তুমি ফাঁকি দিয়ে আসছো, সেটাই সত্যি এবং মূল সত্যি। ফাঁকি দিয়ে আসছো। এখন আমরা ব্রডার পার্সপেক্টিভে যেতে পারি। ব্রডার পার্সপেক্টিভ দিয়ে থেকে যদি আমরা চিন্তা করি, রিডিং একটা ন্যাচারাল হিউম্যান অ্যাবিলিটি না, এটা প্রাকৃতিকভাবে আমাদের মাঝে হার্ডওয়্যার না। এটা কীভাবে আসে? এটা রিডিং হচ্ছে একটা স্কিল যেটা আমরা অ্যাকোয়ার করতে হয় থ্রু ইয়ার্স অফ ডেভেলপমেন্ট।
সেম থিং উইথ রাইটিং, অনেকের রাইটিং স্পিড ভালো হয়, অনেকের হাতের লেখা সুন্দর হয়। এটা একদিনে আসা পড়ো না। আপনি রাইটিং স্পিড বাড়াইতে পারবেন ফর শিওর প্র্যাকটিস করার মাধ্যমে, কিন্তু হাতের লেখাটা যেমন এক জেনেটিক্স আছে, জেনেটিক্স নিয়ে আমি আগে বলছিলাম হাতের লেখার উপর জেনেটিক্সের প্রভাব, কিন্তু তেমনই প্র্যাকটিসও আছে, লং টার্ম প্র্যাকটিসটাও আছে। তো এটা মাথায় রাখতে পারেন। তো রিডিং একটা স্কেল যেটা আপনার ইয়ার্স অফ ডেভেলপমেন্ট নেয় তৈরি হইতে, এবং এই কারণে আমি আবার আমার বাংলাদেশি পার্সপেক্টিভ টান দিতে পারি এখানে। ওটাও প্রুভড হয়ে যায় যে হ্যাঁ তুমি পড়ো নাই ভালো করে, আগে তুমি বাসায় রিডিং পড়ে দেখতা, মনে মনে পড়তা, মুখে পড়তা। আমার মনে হয় অ্যাটলিস্ট বাচ্চাকালে যখন তোমার উপর প্রেশার টেশার নাই, তোমার চেষ্টা করা উচিত জিনিসপত্র মুখে বলে পড়ার, কানে দিয়ে শোনানো, পড়াও প্লাস শোনাও, নিজেরা লিসনও করো এবং রিডও করো। কিন্তু সাধারণত মাথায় বললে আমরা জাস্ট রিড করা যায়, আমরা লিসেনটা করি না। আমরা মাথার ভিতরে সাউন্ড হইতে থাকে, আমাদের কনসিয়াসনেস চিল্লাইতে থাকে, এবং কনসিয়াসনেস তো রেকর্ড হয় না মনে হয়, কান দিয়ে যা আড়ুকে তাকে তো রেকর্ড হয়। শোন না, কনসিয়াসনেস রেকর্ড হয় বা হয় কি না। হ্যাঁ, এটা আপনার অনেক ইয়ার্স নেয় এবং অনেক কগনেটিভ স্ট্র্যাটেজি, এবং এটা 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 তৈরি হবার পিছিয়ে, আপনার রিডিং স্পিড তৈরি হবার পিছিয়ে অনেক কিছু কাজ করে, আপনার কগনেটিভ বিভিন্ন স্ট্র্যাটেজি কাজ করে। আমি বাংলা ওয়ার্ডগুলো এখানে আনতে চাইতেছি না, কারণ এগুলো বহুত কঠিন কঠিন বাংলা শব্দ, এবং আমি সবগুলো বাংলা সব শব্দার্থও জানি না। তো কগনেটিভ স্ট্র্যাটেজি কাজ করে, এর মধ্যে আছে ইমেজ রেকগনিশন, আর হচ্ছে লিঙ্গুইস্টিক পেয়ারিং। ইমেজ রেকগনিশন, আপনি বইটা পড়তেছেন, আপনি একসাথে কতগুলো সাধারণত ওয়ার্ড দেখতে পারতেছেন, আপনার চোখ একসাথে কতগুলো ফোকাস করতে পারতেছে। সাধারণত আমি যখন পড়ি আমি তখন একটা ওয়ার্ডের দিকে খেয়াল করি, ওয়ার্ড একটা যেটা পড়তেছে ওটার দিকে খেয়াল যায়, এবং ওটা পড়তে পড়তে আমি মুখে পড়তে পড়তে আমি দ্বিতীয় ওয়ার্ডটার দিকে তাকায় ফেলি। এভাবে আমি আমার লিঙ্গুইস্টিক পেয়ারিংটা চালাই যাই, মানে একটা ওয়ার্ডের পর একটা ওয়ার্ড আমি টানা পড়ে যাই, এবং সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অজান্তে এটাই করে যখন পড়তে 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 প্র্যাকটিস করে ফেলে। এবং আরেকটা জিনিস এখানে বলে রাখা উচিত, আপনি সাধারণত কনসিয়াসনেস যখন আপনার বলে না, আপনি কিন্তু অনেক বেশি পড়তে পারেন। আপনি মুখে বললে, আপনি কথার কথা যদি 620টা ওয়ার্ড পড়তে পারেন, আর সাধারণত আপনি মনে মনে আপনি হয়তো বা 700টা ওয়ার্ড পার মিনিট পড়তে পারবেন। মানে আপনার মুখে বলার স্পিড, ওয়ার্ডস পার মিনিট, ওয়ার্ড আপনার সাধারণত মাথায় কনসিয়াসনেসে বলা, মনে মনে পড়ার স্পিডের তুলনায় স্লোই। কিন্তু দ্বিতীয়টা আপনি লং টার্ম ক্ষেত্রে যদি মনে রাখতে চান এফেক্টিভ, এবং আপনি প্র্যাকটিসের থ্রু প্রথমটাও আমি খেয়াল করছি আপনি পারফেক্ট করতে পারেন, ঠিক করতে পারফেক্ট না, প্র্যাকটিসের থ্রু ঠিকই ওটাও ঠিক করতে পারেন, ওটাও কনসিয়াসনেসে ঢুকাইতে পারেন। যদি আপনি এনজয় করেন অবভিয়াসলি এটা আপনার একটা মেমোরি হিসেবে থাইকা যাবে। এখন আপনি যদি মানুষ বা আমরা কেন সাধারণত ঠিকঠাকভাবে রিড করতে পারি না এটার দিকে তাকান, তো কয়েকটা অংশে আমরা ভাগ করতে পারবেন আর কি। মানে কেন সাধারণত আমরা একটা জিনিস একটা রিডিং পড়াটা বা রিড করাটা স্লো বা ভালো করে করতে পারি না। তো এটার একটা মেইন জিনিস হচ্ছে, যারা স্লো রিডার তাদের জন্য আমি বলতে পারি নট নোয়িং মাচ অ্যাবাউট দ্য টপিক। নট নোয়িং মাচ অ্যাবাউট দ্য টপিক বললে আমি বুঝাতে চাইতেছি যে আপনি যে জিনিসটা পড়তেছেন, যে পৃষ্ঠাটা পড়তেছেন, এটার মধ্যে কী আছে এটা আপনি আগে থেকে একেবারে জানেনই না। এই কারণে আপনি ফুললি কম্প্রিহেন্ডও করতে পারতেছেন না যে জিনিসটা কী, এবং আপনি কম্প্রিহেন্ডও করতে চাইতেছেন, পড়তেও চাইতেছেন, এবং আপনি অলরেডি একটা স্লো রিডার, আপনার একটা ঝামেলা সৃষ্টি হইতেছে। নাও একটা ফিকশনাল বইয়ের ক্ষেত্রে, একটা গল্পের বইয়ের ক্ষেত্রে আপনি পৃষ্ঠা পাল্টায় প্রায় প্রত্যেকটা পেজে কিছু কিছু পড়ে সেটা একটু আগে আইডিয়া করে নিতে পারবেন না, কারণ আপনার বোঝা নষ্ট হয়ে যাবে। আপনি যদি বইটার সিনপসিস থাকে, আপনি সিনপসিস পড়া একটু ধারণা নিয়ে নিতে পারবেন যে হ্যাঁ বইটা এই নিয়ে। আপনি যখন ধারণা করবেন যে ধারণা রাখবেন যে হ্যাঁ বইটার গল্পটা এই নিয়ে, তো আপনি যদি অ্যাটলিস্ট একটা প্র্যাকটিসড মানুষ হন, আপনি যদি আপনার ব্রেইনে যে আপনার ফাইল যেভাবে সেভ হয়, আপনি যেভাবে রেজিস্ট্রি আর ডিরেক্টরি আপনার যদি সঠিকভাবে গুছানো থাকে, তো তখন কী হবে, আপনি সিনপসিস পড়বেন, সিনপসিসটা পড়ে যদি আপনি দেখেন যে এটা সিরিয়াল কিলার একটা স্টোরি, একটা সিরিয়াল কিলারের ধরার স্টোরি, একটা ক্রাইম স্টোরি, আপনার মাথায় যত আপনি
ক্রাইম কী কয় ক্রাইম পেট্রোল দেখছেন, আপনি যত সিআইডি দেখছেন, আপনি যত ক্রাইম ফ্যান্টাসি পড়ছেন বা যা আছে ক্রাইম রিলেটেড, আপনার যদি সঠিকভাবে গুছানো থাকে, আপনার মাথায় আপনার পড়া চলাকালীন এগুলো আপনার সামনে এসে থাকবে বা এগুলো আপনার লোড করা থাকবে আপনার র্যামে। এবং দেখা যায় যে আপনার যদি যথেষ্ট পরিমাণ এই রিলেটেড ডেটা থাকে, আপনি অনেক সময় দেখা যায় যে আপনি ক্রাইম স্টোরিটা পড়ার সময় আপনি একটু হলেও প্রেডিক্ট করতে পারতেছেন নেক্সট কী হইতে যাইতেছে। বোরিং হয়ে যেতেছে, আমার মজা লাগতেছে জানি বলতে এগুলো নিয়ে, কারণ আমি নিজে আজকাল এখন স্লো রিডার হয়ে গেছি। তাই ভাবতেছিলাম যে হ্যাঁ, স্লো রিডারদের সমস্যা এবং স্লো রিডিং কীভাবে ঠিক করা যায় তা নিয়ে যদি একটা এপিসোড করা যায়। আইমন সাদিক ভাইয়ের এই সম্পর্কে ভিডিও আছে, সাধারণত ওনার থেকে আমি এই ওয়াটস পার কাউন্ট, ওয়াটস পার মিনিট এই জিনিসগুলো আইডিয়া পাইছি। তো আমার যদি খেয়াল থাকে আমি ভিডিওগুলো লিঙ্ক করে দেবো, ওইগুলো আমার মতো এই 25 মিনিট না, ওইগুলো কত 2-3 থেকে 5 মিনিটের ভিডিও ম্যাক্স, ওগুলোর মধ্যেও আপনি যথেষ্ট ইনফরমেশন পাওয়া যাবেন। তো চাইলে ওইগুলো দেখে নিতে পারেন। আর এনে হইতেছে আমার র্যাম্বলিং, আমার ব্রেনের র্যাম্বলিং, আমি যা করতেছি তা। কোথায় ছিলাম? প্রেডিকশন, মানে আপনার ডাটা যে র্যামে লোড হয়ে থাকে, যে জিনিসটা পড়বেন প্রেডিকশন। তো প্রেডিকশন এখানে মূল বিষয় না। আপনি চাইলে আপনি যদি একটা স্লো রিডার হন, আপনি একটু হলেও সিনপসিসটা পড়ে নেবেন, কারণ আর আপনি যদি একেবারে কন্ডম লেস আপনি যদি বইটা ঢুকতে চান, তাহলে আপনি ঢুকতে পারেন। আপনি আস্তে আস্তে পড়ার চেষ্টা করেন এবং ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বিশ্বাস রাখেন, নিজের উপর বিশ্বাস রাখেন, আত্মবিশ্বাস ঠিক রাখেন। তো আপনি যে টপিকটা বা যে বইটা নিয়ে পড়বেন, ওটার সিনপসিস পড়ার মাধ্যমে, পড়ে নেওয়ার মাধ্যমে আপনি একটু হলেও আপনার মাথায় এই রিলেটেড ফাইল লোড করে রাখতে পারেন। তো আপনার পড়তে তখন সুবিধা হবে, বা আপনি এক্সপেক্ট করতে পারবেন যে নেক্সট কী হবে, এবং এক্সপেকটেশনের থ্রু একটু হলেও এক্সপেকটেশনটা আপনার একটু হলেও কাজে দিবেন আপনার ফাস্ট রিড করার ক্ষেত্রে। আরেকটা কারণ, যখন আমরা স্লো রিড করি তখন হচ্ছে ওয়ার্ডগুলো নাচি না আর কি না, আপনার ওয়ার্ডগুলো নাচি না, এটা হচ্ছে ভোক্যাবুলারি প্রবলেম। আপনি একটা ওয়ার্ড যখন না চিনেন তখন কি হয়, আপনি ওয়ার্ডটা আপনার প্রনাউন্স করতেও টাইম লাগে, আপনার স্পেল করতে হয়, মাথায় ভাঙা স্পেল করতে হয়, এটা আপনি কীভাবে স্পেল করবেন, এরপর আপনি এটাকে প্রনাউন্স কীভাবে করবেন, ওটা তো টাইম যায়। তো এখানে স্পেলিংয়ের টাইম গেল, প্রনাউন্সিয়েশনের টাইম গেল, ফোনেটিক্স দিন শেষে। এখন অ্যাডভান্স রিডার যারা আছে, পাস্ট অপূর্ব, 2020 অপূর্ব, হাহা ফ্লেক্স, তার হয়তো বা ফোনেটিক নলেজ নিয়ে সমস্যা হবে না। তো এই আমার মতে 3টা কারণ আর কি। কি বলে এগুলোকে, এই কেন সাধারণত মানুষ স্লো পড়ে, এসে যে টপিকটা পড়তেছে তার সম্পর্কে জানে না, ওয়ার্ডগুলো চিনতে পারতেছে না। ওয়ার্ডগুলো চিনতে না পারার কারণে তৃতীয় স্টেপটা আসে, তা হচ্ছে ওয়ার্ড স্পেল করতে টাইম যায়, প্রনাউন্স করতে টাইম যায়। এবং তখন আরেকটা সমস্যার সৃষ্টি হয়, তা হচ্ছে আপনি বাংলা ভাষা ব্যক্তি, আপনি বাংলা ভাষা মাতৃভাষা আপনার, আপনি বাংলা ভাষায় পড়তে, লিখতে, শুনতে, বুঝতে পারেন। আপনার বাংলা ভাষায় একটা বই পড়তে কিন্তু বেশি সমস্যা হবে না, কারণ আপনি শব্দগুলো যে আছে ওই শব্দগুলো প্রনাউন্স করতে জানেন, এবং প্রনাউন্স সবসময় যে জানেন তা না, বাংলা কঠিন শব্দ আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আপনি শব্দগুলো চিনেন এবং আপনি শব্দগুলো প্রনাউন্স করতে পারেন এবং স্পেল করতে পারেন, উচ্চারণ করতে পারেন, বানান করতে পারেন। যখন আপনি একটা ইংরেজি বই পড়তে যাবেন বা একটা অন্য একটা ভাষার বই পড়তে যাবেন, তখন এই 2টা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এই যে শব্দগুলো না জানা, শব্দগুলো কীভাবে স্পেল করবেন, প্রনাউন্স করবেন, এগুলো তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়। নট নোয়িং মাচ অ্যাবাউট দ্য টপিক, বা যে জিনিসটা নিয়ে আপনি শিখবেন, আমি কী বলতেছি, আমি যে জিনিসটা আপনি পড়তেছেন এটা গুরুত্বপূর্ণ একবারে যে কোনো ভাষার ক্ষেত্রে, কিন্তু আপনি নিজের ভাষা বাদে, মাতৃভাষা বাদে যখন আরেকটা ভাষা শিখতে যাবেন, আপনি ইংরেজি আপনার মাতৃভাষা হোক না কেন, না সরি কী বললাম আমি, আপনি আপনার মাতৃভাষা ব্যতীত যখন অন্য একটা ভাষায় পড়তে যাবেন, তখন আপনার এই যে ওয়ার্ডগুলো না চিনা তখন একটা ঝামেলা সৃষ্টি করে আর কি। এবং ওয়ার্ডগুলো না চেনার কারণে আপনি প্রনাউন্সও করতে পারেন না, স্পেলও করতে পারেন না। এবং
আমি মনে করি আমি যথেষ্ট ইংরেজি বলতে পারি এবং বুঝতে পারি। আমার মাথায় ট্রান্সলেশন লাগা ইঞ্জিন চালাইতে হয় না বেশি, একটা ইংরেজি বুঝতে পারি, আমি অ্যাবজর্ভ করতে পারি। কিন্তু আমি সাধারণত যদি বাংলায় 600 ওয়ার্ড পার মিনিট আমার ওয়ার্ড কাউন্ট হয়, কিন্তু ইংরেজির ক্ষেত্রে তা কমে যায়, তা আসা পড়ে 450-500 ক্ষেত্রে। কারণ আমি ইংরেজি বই এত একটা পড়ি না, আমার বেশিরভাগ যত বই পড়া হয়েছে আমার জীবনে এগুলো ছিল বাংলাতে। সাধারণত আমি ট্রান্সলেটেড বই, মানে একটা ইংরেজি বইয়ের ট্রান্সলেশন বা একটা ফ্রেঞ্চ বইয়ের ট্রান্সলেশন, যখন আমি ট্রান্সলেশন পড়তে যাই, আমি ট্রান্সলেশন বাংলায় পড়ছি কিন্তু দেখা যায় যে অনেক সময় ওই ওয়ার্ডটার সঠিক অর্থটা বাংলায় বা ইংরেজিতে মিনিংটা আসে না, বাংলায় সেই মিনিংটা আরও বেশি ছন্নছাড়া হয়ে যায়। তো চেষ্টা করি ট্রান্সলেশনগুলো ইংরেজিতে পড়ার, মিনিংটা কিছু হইলেও ঠিক থাকে। বাংলা ট্রান্সলেশনে মিনিং একবার ধ্বংস হয়ে যায়। তো এটা একটা আপনারা খেয়াল রাখতে পারেন আপনার অন্য একটা বই, অন্য ভাষার বই পড়তে গেলে আর কি। তো এই হচ্ছে আমার মতে 3টা কারণ। এখন আমরা আসতে পারি কিভাবে আমি এবং আপনারা, এখন যেহেতু আমরা বই পড়তে চাই, আমি জানি না আপনারা পড়তে চান কি না, কিন্তু আপনারা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিয়ে নেন। এবং রিড খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল ম্যান। দিন শেষে আপনি নতুন একটা ভাষা শিক্ষার ক্ষেত্রে সেটা আপনি বাংলা ভাষায় প্র্যাকটিস করে নিতে পারেন রিডিংটা, আপনার ইংরেজিটাও আস্তে আস্তে হয়তো বা ফাস্ট হয়ে যাবে। তো আসি, আপনার এখন হচ্ছে কীভাবে আপনি ফাস্ট রিড করা শিখতে পারেন উইথ অপূর্ব অ্যান্ড অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। ডায় বাংলাদেশি পডকাস্ট, ট্রেডমার্ক না, কপিরাইট ফ্রি, ইউজ করেন, দিন শেষে ফ্রি মার্কেটিং আমার হয়ে যাবে। ওয়েল, একটা জিনিস আমি একবারে প্রথমেই বলছিলাম যে বই থেকে যখন আমি অ্যাকচুয়ালি প্লেজার পাই, শান্তি পাই, মজা পাই, তখন আমার কি হয়, তখন আমি বইটা গ্রিপ করে ফেলি এবং একটানা অনেকগুলো পড়ে যেতে পারি। আমি একটানা অনেকগুলো পড়ে যাবো ধারণা নিয়ে বসলে কখনো একটানা অনেকগুলো পড়ে যেতে আমি পারবো না। আমার অ্যাকচুয়ালি মজা আসতে হবে। আর সাধারণত আজকাল আমার কোনো নেই, কী বলে, টার্গেট নাই। এবং 2020 সালে আমার কোনো টার্গেট ছিল না যে আমি 100টা বই পড়ব, কিন্তু দেখেন দিন শেষে আমি 132টার উপর পড়ে ফেলছি। যদিও বেশিরভাগগুলো ফিকশনাল ছিল, অথবা নন ফিকশন পড়লে যে পরিমাণ গান অর্জন করতাম, ফিকশনাল পড়ে এত একটা গান অর্জন হয় নাই। 2018তে আমার একটা টার্গেট ছিল 100টা বই পড়ার, আমি 89টা পড়তে পারছিলাম। তো টার্গেট নিয়ে যদি আপনি বই পড়েন না ভাই, আপনি অ্যাকচুয়ালি এনজয় করতেছেন, আমি জাস্ট একটা গোল শেষ করতে চাইতেছেন, যেমন যেটা আপনি সাধারণত অনেক ক্ষেত্রে শুনে থাকবেন, আপনি যদি শুধু টাকা অর্জনের জন্য কাজ করেন, আপনি মজা কি পাবেন? আপনার যদি মজা থাকে যে হ্যাঁ আপনি অনেক অনেক টাকা দিয়ে গিয়া ফুর্তি টুর্তি করবেন, হয়তো বা আপনি ওই যে সপ্তাহে 160 ঘন্টার থেকে 100 ঘন্টা প্লাস 120 ঘন্টা আপনি কাজ করে যেতে পারবেন, কিন্তু সেই লোকদের পরিমাণটা খুবই খুবই কম। খুব কম মানুষই আছে যারা এত কিছু ডিভোট, মানে সব কিছু বাদ্দা টাদ্দা 120 ঘন্টা কাজে লাগাইতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ফ্যামিলি অনেক প্রবলেম থাকে, তাদের কাজ বহির্ভূত অনেক সমস্যা ফেস করতে হয়। আপনার যদি ফ্যামিলির কোনো দরকার না পড়ে, আপনি যদি নিজে জাস্ট মজা নিতে চান, 1000 কোটি টাকা আয় করতে চান, এবং আপনি যে ফিল্ডে আছেন ওই ফিল্ডে টপ করতে চান, আপনার ফ্যামিলি নিয়ে কোনো টেনশন না থাকে, গো ফর ইট। এটা দিন শেষে জীবন আপনার, আমি এখানে কিছু বলার নাই, আমি শুধু আমার মতো আলোচনা করে যেতে পারবো, আর আমার পডকাস্ট করতে ভালো লাগে তা করে যেতে পারবো। তো প্রথম টিপ আমার মতে যেটা দিতে পারি তা হচ্ছে, শুরু যখন করবেন আপনি আস্তে আস্তে আপনার স্পিড রিডিং, আপনি স্পিড রিডিং করবেন, স্পিড রিডিংয়ের জন্য না, আপনি শুরু করবেন, আপনি বই পড়বেন। আপনি যদি এমন বই পড়েন যেগুলো আপনি মজা পাইতেছেন, কী হবে, আপনি বইগুলো পড়তে চাইবেন। আস্তে 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 আপনার অ্যাভারেজ ওয়ার্ড পার মিনিট কাউন্ট আস্তে আস্তে বেড়ে যাবে। এটা নিজের উপর বিশ্বাসটা রাখেন। আপনি মজা লাগতেছে না, কিন্তু আপনার ওয়ার্ড কাউন্ট বাড়াইতে হবে, এই জন্য আপনি একটার পর একটা বই পড়ে যেতেছেন, আপনি জাস্ট টাইম ওয়েস্ট করতেছেন দিন শেষে। আর ওয়ার্ড কাউন্ট বাড়ানো কিন্তু এত গুরুত্বপূর্ণও না। আপনি ওয়ার্ড কাউন্ট কেন বাড়াবেন? ওয়ার্ড কাউন্ট পার WC, ওয়ার্ডস পার মিনিট, WPMC, ওয়ার্ডস পার মিনিট কাউন্ট কেন বাড়াবেন?
যদি আপনার বই পড়তে অলরেডি ভালো লাগে এবং আপনি চান আপনি যেই কম সময়টা আছে তার মধ্যে আপনি যত ইচ্ছা তা পড়ে নিতে পারেন, এবং আপনার শুধু দৈনন্দিন জীবনে কম সময় না, আমি বলতে চাই লং টার্মে আপনি একটা ফাইনাইট বিং, আপনার এই দুনিয়াতে সময় ফাইনাইট এবং দুনিয়াতে অনেক কিছু করার আছে। আপনি যদি সব, এবং অনেক বই আছে পড়ার, মানে আজকাল আমি অনেক অনেক বইয়ের নাম পাই, অনেক মানুষ থেকে রেকমেন্ডেশন পাই, অনেক বই কভার দেখে সে আমার পড়তে ইচ্ছা করে। হ্যাঁ, একটা সিক্রেট জিনিস, আপনাকে হয়তো মানুষ বলবে ডোন্ট জাজ যে বুক বাই ইটস কভার, কিন্তু ক্ষমা করেন, আই অ্যাকচুয়ালি জাজ এ বুক বাই ইটস কভার। আমি আমার জীবনে যত বই পড়ছি বেশিরভাগ ক্ষেত্রে আমি কাভার দেখা বই কিনি। হ্যাঁ, বই কেনার সময় কাভার দেখা বই কিনি, আমি সিনপসিস পড়ে বই কিনি না। আর যদি একটা বই ভালো হয় তাহলে আমি কাভারটা বা দেখি না, আমি জানি বইটা ভালো, অনেকে রেকমেন্ড করছে যে ওই বইটা পড়ো, বা আমি কোনো একটা রিসার্চ করতে চাই আর আমি রিসার্চ করবো কোনো একটা বিষয়ে, তখন তো আবার আমার শুধু কাভার দেখলে হবে না, প্রচ্ছদ পৃষ্ঠা দেখলে হবে না, আমার রিসার্চের জন্য গবেষণার জন্য পড়তেই হবে। তো আমার একটা গেল প্রথম টেপটা হয়েছে, যে বই আপনার পছন্দ সাধারণত ওই বইগুলো দিয়ে শুরু করেন, নাহলে আপনি যদি ইন্টারেস্টেড না থাকেন আপনি বইটা পড়বেনই না। এরপর আসি আমার দ্বিতীয়তে, যেটা আমি প্রথমটার সাথে কানেক্ট করতে পারি কোন দিক দিয়ে, গবেষণার দিক দিয়ে। ধরেন একটা বইয়ের মধ্যে 10টা জিনিস নিয়ে আলোচনা করা হলো, এর মধ্যে একটা জিনিস আমার গবেষণার ক্ষেত্রে দরকার, আমি শুধু একটা জিনিসে পড়ব এবং বইটা রেখে দিব। আমি একটা জিনিস পড়ার কারণে যে আমার মাথার মধ্যে একটা, সাধারণত মানুষের কী হয়, একটা কিলিবিলি লেগে থাকে অনেকের, যে পুরোটা পড়ব, কিন্তু আমার এখন পুরোটা পড়ার দরকার নেই। আমি একটা গবেষণার জন্য বইটাতে ঢুকছিলাম, আমি একটা জিনিস পড়া হয়ে গেছে, 9টা জিনিস বাদ আছে, যদি ভবিষ্যতে একদিন সময় পাই পড়ে নিব না, ফিনিশ করে নেব না, এবং এটা ওকে। আপনার যে একটা বই আপনি পড়বেন, ফুল পড়া শেষ করতে হবে তার, এটা এমন কোনো গ্যারান্টিড কথা নাই। কি হয়, এটা কেন বলতেছি, এটা অনেকটা হয়তো মানে প্রথম পয়েন্টের সাথে কন্ট্রাডিক্ট করে, যে আপনি এমন কোনো বই পড়বেনই কেন যেটা আপনার ইন্টারেস্ট আসে না, কন্ট্রাডিক্ট করে আবার সাপোর্টও করে। দেখেন, মনে করেন আপনার ফেভারিট একজন ইউটিউবার, আপনার ফেভারিট একজন মানুষ, আপনার এক বড় ভাই, এমন একজন মানুষ যাদেরকে আপনি বিশ্বাস করেন, আপনি মনে করেন যে তারা সাধারণত ভালো ভালো জিনিসের রেকমেন্ডেশন দেয়, ভালো ভালো জিনিস সাজেস্ট করে, তারা একটা বই সাজেস্ট করলো, তারা একটা টিভি শো, মুভি, সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যখন ওই মুভি, টিভি শোটা, ওই বইটা পড়া শুরু করবেন না, আপনার মাথায় জানেন কী কাজ করবে? আপনার মাথায় কাজ করতে থাকবে, এটা তারা বলছে, এটা তারা পড়ছে, এটার কারণে তাদের গান এত, তারা এটা রেকমেন্ড করছে, এবং এগুলো সাধারণত কাজ করতে থাকবে, আপনি জিনিসটা পড়তে থাকবেন। বইটা যদি 100 পৃষ্ঠার হয় এবং আপনি পড়তেছেন, আপনার যদি ওই জিনিসটা মাথায় কাজ করতে থাকে, আপনি হয়তো বা পুরোটা পড়া শেষ করবেন। আপনি যে বইটা আপনার কাছে নিজ থেকে ইন্টারেস্টিং লাগে, ওটা তো আপনি আরেকজনের সাজেশনে পড়তেছেন, প্রথম শুরু করছেন পড়া, কিন্তু আপনার মাঝে যদি আসলে ইন্টারেস্ট বিল্ড আপ করে, তাহলে আপনার ওটা পিছনে চলে যাব, 1 নাম্বার থেকে দ্বিতীয় হয়ে যাবো, ওটা অপশনাল হয়ে যাবো, যে তারা রেকমেন্ড করছে এই জন্য পড়তেছি। আপনার মেইন এসে পড়বো যে এটা ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে, এই জন্য পড়তেছি। বই, এবং আপনার বই যদি 200, 300, 1000 পৃষ্ঠা বড় বই হয়, সাধারণত আপনি কি 10, 20 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা পড়ে সেরে আপনি ইন্টারেস্ট হারাই ফেললেন, বুঝছেন? তো তখন ওই যে তারা যে বলছে, তারা পড়তে বলছে, এই ইন্টারেস্ট হারাই ফেলবেন, বইটা আপনার কাছে ইন্টারেস্টিং লাগছে না। তো আপনি একটা ভদ্র মানুষের মতো আপনি নিজেরা ফোর্স করেন না, কারণ প্লেজার পাবেন না, এটা আপনি বইটা রেখা দেন, আপনি সুইচ করেন, এবং এটা ওকে, এটা ঠিক আছে, আপনার মহাবিশ্বে কোনো সমস্যা হবে না। এটা আমি এমন একটা মানুষ বলতেছি যে সাধারণত জিনিসপত্র ফিনিশ না করে শান্তি পায় না, যদিও এই জিনিসটা একটা বদ অভ্যাস। তো আমি আজকাল যেটা করি, তা আমি প্লেইং মাল্টিপল গেমস এট ওয়ান্স এপিসোডে হয়তো বা বলছিলাম, তাই আমি একসাথে সাধারণত অনেকগুলো গেম শুরু করি। বই পড়ার ক্ষেত্রে এটা কমই করছে, কিন্তু সাধারণত গেম টেম খেলার ক্ষেত্রে আমি একসাথে অনেকগুলো শুরু করি। তারপর যেটা ভালো লাগে ওটা ধরে, ওই যেটা 2-1টা ভালো লাগে ওই 2-1টা ধরে একসাথে খেলতে থাকি, এরপর আবার ওইগুলোতে যাই। তো এইভাবেই আমি সুইচ করি আর কি। তো একসাথে অনেকগুলো ধরে যেটা ভালো লাগে ওটাতে ওরা ওই ট্র্যাকে গাড়ি নামাই দিই। আর হ্যাঁ, এটা আমার সমস্যা থেকে এরপর একটা টান দিতে পারি, আবার মেনশন করতে পারি, তা হচ্ছে নিজের
নিজের কি বলবো আহ, ঠিক করেন আপনি যে জিনিসটা পড়তেছেন ওটার সম্পর্কে, ওরা কোন ভাষায় লেখা হয়েছে, ওয়ার্ডগুলো এখানে কী কী ধরনের ওয়ার্ড ইউজ হয়েছে, ওরা তো হয়তো সাধারণত জানতে পারবেন না, একটা দুইটা দেখলে বুঝতে পারবেন যে আর এখানে কঠিন কঠিন ওয়ার্ড ইউজ হইতেছে। তো হ্যাঁ, আপনি যে বইটা পড়তেছেন ওটা সম্পর্কে একটু নলেজ নেন। আর নন ফিকশন বইতে তো ঝামেলা হবে না, ফিকশনাল বইতে, গল্পের বই সাধারণত নলেজ নিলে ঝামেলা, তো সিনপসিস নেন। নন ফিকশনাল বইতে কোনো ঝামেলা নাই, অনেক অনেক ওয়েবসাইট আছে যেখানে ফ্রিতে সামারি দিয়ে দেয় যে বইটার সামারি ইউজ হয়, তো সামারিগুলো পড়ে আপনার যদি ইন্টারেস্টিং লাগে আপনি আরও গভীরভাবে জানার জন্য তখন পুরোটা বই পড়তে যাইতে পারেন। ওকে, আপনি যত শুরু করতেছেন আপনি আপনার টাইম নিয়ে শুরু করেন, নোবডি ইজ ফোর্সিং ইউ, এবং আপনার উচিত না আপনার নিজেকে নিজে ফোর্স করা। এবং এটা হচ্ছে বাংলা হিসাব, যখন আপনি পারতেছেন, ছোটোগুলো পারতেছেন এবং আস্তে 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 আপনি হার্ডার বুকস, আপনি হার্ডার ওয়ার্ডস ওয়ালা বুকস, বড় বড় ওয়ার্ডওয়ালা বুক, বড় বড় বই, 200 পৃষ্ঠার বই দিয়ে শুরু করছেন, 100 পৃষ্ঠার বই দিয়ে শুরু করছেন, 50 পৃষ্ঠার বই দিয়ে শুরু করছেন, আস্তে 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 আপনি পৃষ্ঠার সংখ্যা বাড়াই যাইতেছেন। আপনি শুধু গল্পের বই পড়তেন এবং আপনি আস্তে আস্তে এখন প্রোডাক্টিভ রিডিং বই পড়তেছেন, আপনি ইতিহাস রিলেটেড বই পড়তেছেন, এভাবেই চালিয়ে আগায় যান। এই গেল। এখন কি আমরা গেমিং কর্নারে যাব না আলোচনা করে নিব? কারণ আমি এপিসোডের টাইটেল এসে পড়ছি আমার মাথায়, তা হচ্ছে আই রেড 132+ বুকস ইন 2020 বা লাস্ট ইয়ার। এখন যদি এই টাইটেলটা দিই এটা অনেকটা খারাপ হয়ে যাবে এপিসোডের জন্য, কারণ এটা অনেকটা ক্লিক বেট হয়ে যাবে। আমি এই ব্যাপারে ইনফরমেশন দিতেছি না এই এপিসোডে, এবং আমি পাস্ট বিভিন্ন এপিসোডে এ নিয়ে ইনফরমেশন দিছি, জাস্ট গভীর আলোচনা করি নাই। তো আসুন আজকে আমরা শুরু করছি কি দিয়া, ফাস্ট কীভাবে আস্তে আস্তে আপনি রিড করতে পারবেন, রিডিং ফাস্টার দিয়া। তো এখন আমরা সংক্ষেপে টাইটেলকে সম্মান জানিয়ে আলোচনা করে নিই আমি কী কী পড়ছিলাম 2020 সালে, আজকে একসাথে বইলা দিই। তো আর যেহেতু গুছানো না ইনফরমেশনটা, আজকে একটু গুছায় বলে দিই, এবং আমি একটু গুড রিডসে ঢুকে আমি একটু চেক করে নিই আমি কী কী পড়ছি। আমি এখন গুড রিডসের ওয়েবসাইটে আছি এবং আমার লাস্ট এন্ট্রি হয়েছে হিমু হিমু, এবং এটা কি মেয়ের 18তে অ্যাড করছি, যদিও আমি অগাস্ট সেপ্টেম্বর বই পড়ছি ওগুলো এখানে অ্যাড হয় নাই, তো টেকনিক্যালি আমি মনে হয় আরও বেশি পড়ছি বই। 132+, তো ঠিকই আছে। তো হিমু হিমু, কহেন কবি কালিদাস, যখন নামিবে আধার দরজার ওপাশে, ওগুলো হচ্ছে আমার অ্যাডেড বই। তো সংক্ষেপে যদি আমি বলতে চাই তা হচ্ছে আমি 2020 সালে যেসব বই পড়ছি আমি একেবারে সংক্ষেপে বলে ফেলি, তা হচ্ছে আমি জুনজিতোর প্রায় সব মাঙ্গা পড়ে ফেলছি, বা এটলিস্ট যেগুলোর আমি মনে করেন নাম পাইতে পারছি যে হ্যাঁ এই কালেকশন যেগুলোর নাম আমি উদ্ধার করতে পারছি ওইগুলো সব পড়ছি। তো মাঙ্গা কি আমার বই কাউন্ট হবে কি হবে না আমি জানি না, মাঙ্গাগুলো সাধারণত আমার কাউন্ট বাড়াই দিচ্ছে। তো হ্যাঁ, আমার মাঙ্গা ছিল সেই ছিল। সংক্ষেপে যদি আমি রিভিউ দিই, আমি আরও অনেকবার জুনজিতোর বই রেকমেন্ড করছি, আমি আবারও বলি জুনজিতো ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাঙ্গা আর্টিস্ট, নট জাস্ট আর্টিস্ট বাট মাঙ্গা রাইটার না মাঙ্গা ক্রিয়েটার কি বলছেন, আমি যা জানি তাই বলতেছি, মাঙ্গা রাইটার, মাঙ্গা আর্টিস্ট, হি ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য জাস্ট বেস্ট আর্টিস্ট আই হ্যাভ সিন ইন আ ওয়াইল। ওনার যেই এফেক্ট, ওনার যেই হররকে আর্টের মাধ্যমে এক্সপ্রেস করা যেই অ্যাবিলিটিটা, এটা খুবই খুবই রেয়ার এবং খুবই আমি দেখি নাই কখনো। ওনার ওয়ার্ক, ওনার মাঙ্গার সবচেয়ে সেরা সেরা স্টোরিগুলোকে অ্যানিমেতে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। জুনজিতো কালেকশন নামে একটা অ্যানিমে বেরিয়েছিল, ওরা এতটা ভালো করতে পারে নাই অ্যাজ ফার অ্যাজ আমি যতদূর আমি জানি। ওরা ওনার অ্যানিমের আর্টগুলা ওনার শো মাঙ্গা থেকে নেওয়া হয়েছিল, কিন্তু ওগুলো ভালো করে অ্যানিমেতে ট্রান্সলেট করে নাই। কেন? কারণ উনি যেটা করতে পারে, যেটাকে অনেকে বলে এবং আমিও বলি, তা হচ্ছে উনি পেজ টার্ন এফেক্টের মাস্টার। পেজ টার্ন এফেক্টটা কি? পেজ টার্ন এফেক্টটা হয়েছে
আপনি মাঙ্গা যখন আপনার খোলা আছে, আপনার একটা বই, আপনি সামনে দুইটা প্যানেল আছে, একটা প্যানেল বাম পাশে একটা প্যানেল, ডান পাশে একটা প্যানেল। তো আপনার ডান পাশের প্যানেলে আপনি শেষ পড়লেন, একটা জিনিস দেখলেন, একটা ক্লিফ হ্যাঙ্গার টাইপ কিছু একটা দেখলেন, আপনার মাথায় একটা এক্সপেকটেশন আমার শুরু করলো যে ও ক্লিফ হ্যাঙ্গার, নেক্সট কী হবে কী হবে। ক্লিফ হ্যাঙ্গার বলা ঠিক হবে না, কারণ স্টোরির মাঝামাঝি এটা, বা স্টোরি শেষ হয়ে যায়নি। নেক্সট উনি শুধু স্টোরির শেষেতে ক্লিফ হ্যাঙ্গার দেয় না, উনি প্রত্যেকটা পেজ, আপনি এই পেজ থেকে যখন আপনি ডান পাশের পেজটা উল্টাবেন, তখন কিন্তু আপনি আরও নতুন দুইটা প্যানেল পাবেন। উনি পার প্যানেল এভাবে পেজ টার্ন এফেক্টে ক্লিফ হ্যাঙ্গার দিতে পারে স্টোরির মাঝে। উনি যে কোনো জায়গায় এই ক্লিফ হ্যাঙ্গার দিয়ে উনি এই যে পেজটা টার্ন করবেন, সেখানে একটা পেজ টার্ন এফেক্ট আর মাস্টার একটা এক্সপেকটেশন এত হাই করতে পারেন। বাট এই যে লাস্ট একটা ক্লিফ হ্যাঙ্গার পাইছেন, এরপরে যে কি হররটা দেখবেন, কি হররটা আপনাকে এক ধরবে, তা জাস্ট আনকমন, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড স্টাফ। আমি নিজে 3বার নাইটমেয়ারে ভুগছি যখন আমি জঞ্জিতর স্টাফ পড়তেছিলাম। 3 দিন আমি ঘুম থেকে চিৎকার চিল্লান দিয়ে উঠছি ভয়ে, বিভিন্ন স্বপ্নের থেকে। আমাদের 2 দিন জাস্ট মুখে চিল্লান শুরু করছি, 3য় দিন ঘুমাইয়া গেছে, এত ভয় পাইছিলাম স্বপ্নের মাঝে। এত ভয়ানক স্বপ্ন ছিল, ভয় পাইছি বা ঠিক হবে না, ভয়ানক স্বপ্ন ছিল। 2টার মধ্যে আমি প্রায় মৃত পাই, 3 নাম্বারটা তো আমি বেশিরভাগ স্বপ্নেই মরে যাই, লাস্ট এপিসোডে বলা হয়েছে। একটাতে কন্ট্রোল পাইছে, আর দ্বিতীয় 2টার পর আমাকে বলা শুরু করছে এগুলো ভয় পাস পরস কেন, স্বপ্ন যেহেতু দেখস। তো জঞ্জিতর স্টাফ পড়ছি, এরপর পড়ছি হুমায়ুন আহমেদের অনেক স্টাফ, এর মধ্যে মিসির আলী, যেগুলোর নাম আমি জোগাড় করতে পারছি, একটা লিস্ট পাইছিলাম, একটা ফেসবুক পোস্ট মনে হয়, ওই পোস্টে যতগুলো ছিল, এবং গুডরিডসেও যেগুলো সিরিয়ালগুলো ছিল ওইগুলো সবগুলো করে ফেলছি। যেমন কহেন কবি কালিদাস, যখন নামিবে আধার, দরজার ওপাশে, এটা হচ্ছে হিমু। নিশিথিনি আবার মিসির আলী। নিশিথিনি হয়েছে আপনার দেবী। দেবী তো খুবই মিসির আলী সিরিজের সবচেয়ে ফেমাস একটা বই, যেটার ছবি পর্যন্ত বের হয়েছে। নায়িকার নাম যে কি, ক্র্যাপ বাংলাদেশের আমার জয়া হাসানের ছবি আছে। তো নিশিথিনী হয়েছে সেই দেবীর সেকেন্ড পর্ব, দ্বিতীয় পর্ব। তো নিশিথিনীও সুন্দর। দেবী আর দেবী এই দুটাই আমার মিসির আলী সিরিজের মধ্যে, এই দুটাই একটা কানেক্টেড ইউনিভার্সে পড়ে। তো মিসির আলী একটা সিরিজ হইলেও সমস্যা হয়েছে, মিসির আলী আপনি হয়তো মনে করবেন যে 20টা বই আছে, কথার কথা ধরলাম মিসির আলী, এগুলো মনে হয় মিসির আলী এক একটা সময় এক একটা কেস সলভ করে, কিন্তু আসলে না, মিসির আলীটার কোনো কানেক্টেড ইউনিভার্স না। খুব কমই একটা বইয়ে আরেকটা বইয়ের রেফারেন্স, খুব খুব কম ক্ষেত্রে একটা গল্পে আরেকটা গল্পের রেফারেন্স দেওয়া থাকে, কিন্তু কানেক্টেড হয়েছে নিশিথিনী এবং দেবী। বাকিগুলো একেবারে লিটারালি এক একটা নিজের ইউনিভার্সই বলতে পারেন। অনেক কি বলবো, অনেক কন্ট্রাডিকশন আছে। যেমন একটা বইয়ে, ওর নামটা এখন ঠিক খেয়াল আসতেছে না, ওটার মধ্যে মিসির আলী বলেন যে ওনার পিএইচডি ডিগ্রি নাই, এবং আরেকটা বইয়ে উনি বলেন যে ওনার পিএইচডি ডিগ্রি আছে, কিন্তু একটা না, আরও 3টা 4টা বলেন ওনার পিএইচডি আছে, উনি আমেরিকার কোনো ইউনিভার্সিটি থেকে না সুইডেনের কোনো ইউনিভার্সিটি থেকে পিএইচডি নিয়েছেন। আবার একটা বই বলেন যে ওনার পিএইচডি নাই। তো কন্ট্রাডিকশন আছে, এবং ওনার সব চরিত্র মাঝে মাঝে জিনিসপত্র একটু পরিবর্তন দেখা যায়। সেম উইথ হিমু আমি সবগুলো পড়তে পারি নাই, কিন্তু হিমু সিরিজের কতটি পড়ছি, প্রবাবলি 5টা না 7টা পড়ছিলাম। সবগুলো পড়তে পারি নাই, সবগুলো আমি জোগাড় করতে পারি না। আমি প্রথম কালেকশনটা মনে হয় হিমু সমগ্র ওটা পাইছিলাম, ওটার মধ্যে সবগুলো নাই এবং সিরিয়ালটাও নাই। তো হিমু পড়ছি, এবং আরেকটা হচ্ছে শুভ্র সিরিজ, তো এই শুভ্র সিরিজটা পড়ছি, এবং ইনজাস্টিস 2 ভলিউম 1, মানে ইনজাস্টিস 2 পড়া শুরু করছিলাম, ভলিউম 5 না, ওয়েট কি বললাম আমি, ভলিউম 5 না, আমি ভলিউম প্রবাবলি 2 পর্যন্ত বা 3 পর্যন্ত। ইস্যু যদি ইস্যু ওয়াইজ চিন্তা করলে 10-12 পর্যন্ত পড়ছি, এমনই কিছু একটা পড়ছি। এবং ইনভিনসিবল বছরের শেষের দিকে পড়া শুরু করছিলাম, এখনও ইনভিনসিবল পড়তেছি। ইনজাস্টিস আমি রেকমেন্ড করবো না। আপনি যদি ইনজাস্টিস গেমটার ফ্যান হয়ে থাকেন, ইনজাস্টিস 1-2 এই দুটা গেমের ফ্যান হয়ে থাকেন, আপনি ইনজাস্টিস পড়ে নিতে পারেন। আমার মতো ইনজাস্টিস 2 আমারই ভালো লাগে না, ইনজাস্টিস প্রথমটাই সেই,
আমি এখানে আরও একটা জিনিস বলে রাখা উচিত, ইনজাস্টিস 1 কমিক্সটা ইনজাস্টিস কমিক্স গেমের পরে বেরিয়েছে, এটা গেমের আগে না। গেমটার হাইলি অ্যাক্লেইমড হওয়ার কারণে গেমের পাস্ট ইভেন্টগুলো কমিক্সের মধ্যে তুলে ধরা হয়েছে গেমের কাহিনী শুরু হওয়ার আগে। এবং আমি রেকমেন্ড করবো ইনভিনসিবল, আর আরেকবার রেকমেন্ড করছি ইনভিনসিবল অনেকটা যত ছোট ছোট কমিক্স আছে মানে এতটা ওয়েল রেনোড মেইন স্ট্রিম না, এর মধ্যে আমার মধ্যে আমি খুব কমই পড়ছি বাট খুবই সেই একটা কমিক্স। দ্য বয়েজ টিভি সিরিজ আছে অ্যামাজন প্রাইমে, এবং ইনভিনসিবল একটা সিরিজ শুরু হতে যাচ্ছে, ওটা অ্যানিমেটেড হবে এবং অ্যামাজন প্রাইম ভিডিওতেই থাকবে। এবং আমি অ্যামাজন প্রাইম ভিডিওতে ইনভিনসিবলের ট্রেলারটা দেখে এই কমিক্সটা সম্পর্কে জানতে পারছি, এবং তারপর আমি গেলাম কমিক্সটা পড়তে, এবং আমি প্রায় 18টা ইস্যু পড়ছি এ পর্যন্ত। শুভ্র সিরিজ প্রায় শেষ করছি, আমার মাথায় আসতেছে না, মনে হয় শেষ করছি আবার মনে হয় শেষ করছি না, কিন্তু আমি বলতে পারি যা তা হয়েছে আমার একটা ধারণা আর কি এটা নিয়ে, তা হচ্ছে হুমায়ুন আহমেদকে নিয়ে। তো ধারণাটা কি? ধারণাটা হচ্ছে তার সৃষ্টি করা এই 3টা ক্যারেক্টার, শুভ্র, মিশির আলী এবং হিমু। হ্যাঁ, 3টা ক্যারেক্টার নিয়ে আমার একটা ধারণা আছে, একটা থিওরি আছে। তা হচ্ছে যখন হুমায়ুন আহমেদ বড় হইতেছিলেন তখন উনি চাইতেন যে উনাকে শুভ্রর মতো ফ্যাসিলিটিস দেওয়া হোক, উনি নিজেকে শুভ্র মনে করতেন। তো শুভ্র, যদি আমি সিনপসিস দিতে চাই আপনাকে, শুভ্র বেশিরভাগ গল্পেই ও খুবই বড় লোকের ছেলে, খুব দেখতে সুন্দর, গান আছে, চুপচাপ থাকে, এই হচ্ছে ওর কোয়ালিটিস আর কি। তো মিশির আলী নিজেকে শুভ্র মনে করতেন, রাজপুত্র মনে করতেন। মিশির আলী না, কি বললাম আমি, হুমায়ুন আহমেদ। কমপ্লিট একটা থিওরি। মিশির আলী ফ্যান্স বা হুমায়ুন আহমেদ ফ্যান্স আমাকে অ্যাটাক করেন না, শুভ্র ফ্যান্স দয়া করে আমি অ্যাটাক করেন না, জাস্ট একটা থিওরি প্রপোজ করতেছি। উনি হুমায়ুন আহমেদ চাইতেন ওনার 20 বছরের পরের যে জীবনটা আছে, ওনার যৌবনটা উনি হিমুর মতো কাটাইতে চাইতেন, এবং উনি চাইতেন শেষ বয়সে যাতে ওনাকে মানুষ মিশির আলীর মতো সম্মান দেয়। এখন এটা একটা কথাই যে আর্টিস্ট, যে ক্রিয়েটার, সে ক্রিয়েশনের মধ্যে নিজের ছাপ রাখে, ক্রিয়েশনের মধ্যে নিজে যা করতে চাইছিল, নিজের স্বপ্ন টপ্ন ফুটিয়ে তোলে। তো ওই থিওরির থ্রু আমি ওই ফ্যাক্টর থ্রু আমি এটা থিওরিটা প্রপোজ করতেছি আর কি, যে হুমায়ুন আহমেদের যৌবন, টিনেজকাল, বয়সন্ধিকাল বা যৌবন শুরু হওয়ার আগ পর্যন্ত উনি নিজেকে শুভ্রর মতো ট্রিটমেন্ট পাইতে চাইতেন। উনি ওনার ফ্যামিলি থেকে, হ্যাঁ, শুভ্র মা বাবা ওকে খুবই ভালোবাসে, উনি ওনার যৌবনকাল পাঠাতে চাইতেন হিমুর মতো রাস্তায় ঘুরে, উল্টাপাল্টা কামটাম করে, মানুষকে চড়থাপ্পড় মাইয়া তাদের, তারপর 500 টাকা হাতে ধরাই দিয়ে, এবং উনি শেষ বয়সে মিশরের মতো সম্মান পাইতে চাইতেন মানুষ থেকে। তো এই একটা থিওরি আর কি আমার। আর এগুলাই। আর আমি যদি আমাকে আমি রেকমেন্ডেশন দিতে পারি আপনাকে কোনগুলো দিয়ে শুরু করতে পারেন, তো শুরু করি জুনজিতো দিয়াই। জুনজিতো আমার মাথা থেকে আপনাকে যদি আমার রেকমেন্ডেশন দিতে হয় যেগুলো খুব খুব সেই লাগছে আমার, সেগুলো হচ্ছে, এবং হরর এবং স্টোরি ওয়াইজ আমি বলবো 1 নম্বরে আমি বলবো দ্য এনিগমা অফ আমিগারাস ফল্ট। এটা আমি আর কিছু বলবো না, আমি জাস্ট নামগুলো বলবো, যে দ্য এনিগমা অফ আমিগারাস ফল্ট, তারপর বলবো দ্য হিউম্যান শেয়ার, তারপর বলবো ডেন অফ দ্য স্লিপ ডিমন, তারপর বলবো মেমোরি, তারপর রেকমেন্ড করব গায়ো, আমি উচ্চারণটা ঠিক মতো বলতে পারতেছি না, অথবা GYO, গায়ো একটা সিরিজ, জাস্ট শর্ট স্টোরি না, অনেকগুলা, পুরো 3টা না 4টা ভলিউম হয়তোবা। আর উজুমাকি, হাইলি রেকমেন্ড উজুমাকি আমার মতে জুনজিতোর বেস্ট, এটা বহুত বড় একটা স্টোরি আর কি, ভলিউম মনে হয় 3টা না 5টা সেম। তো উজুমাকি আমি হাইলি রেকমেন্ড করবো। আর পর আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি আরও রেকমেন্ড করতে পারি ব্ল্যাক প্যারাডক্স আমার কাছে ভালো লাগছিল। আর পর একটা রেকমেন্ড করতে পারি, তা হচ্ছে হেলস্টার রামিনা। তারপর আমি আরেকটা রেকমেন্ড করব, এবং যেটাকে আমি ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছিলাম, তো ওটার মজা হয়তো বা, যদি আপনারা কেউ আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন, ওটার মজা হয়তো বা অলরেডি চলে গেছে, বাট এটা একটা শর্ট স্টোরি, এটা হচ্ছে গ্লিসারাইড।
তারপর আমি আরেকটা রেকমেন্ড করবো, তা হচ্ছে লাভ সিক ড্যাড। এটা হচ্ছে একটা বড় স্টোরি। লাভ সিক ড্যাড সুন্দর এবং আমার কাছে খুব ভালো লাগছে স্টোরি লাইনের মধ্যে মেইন জিনিস। আর একটা হচ্ছে স্টোরি, এটা হইব দ্য স্টোরি অফ দ্য মিস্টেরিয়াস টানেল, এটাও সুন্দর ছিল। আরেকটা শর্ট স্টোরি আছে, এটা একটু আপনাদের কারোর যদি বুলি, স্কুল বুলি বা এগুলো নিয়ে কোনো ফ্র্যাটনিং আপনাদের কোনো সমস্যা থাকে সাইকোলজিক্যাল, এটা থেকে একটু দূরে থাকেন, বা যাদের সমস্যা নাই বাট আপনারা তাহলে তখন দেখতে পারেন দ্য বুলি শর্ট স্টোরিটা, এটা পড়তে পারেন। ইটস ফাকিং হরিফিক, আমি খুব খুব ভয় পেয়েছিলাম এটা পড়া। এরপর আরেকটা রেকমেন্ড করবো, তা হচ্ছে দ্য টাউন উইদাউট স্ট্রিটস। তারপর আমি রেকমেন্ড করবো দ্য হাউস অফ ম্যারিওনেটস। এভাবে আমি যদি রেকমেন্ড করতে থাকি, আমার রেকমেন্ডেশন দেয়া শেষ হবে না। কারণ হচ্ছে জুনজিতোর প্রায় সব আর কি সেই আর একটা দিয়ে আমি শেষ করবো, তা হচ্ছে দ্য ফেস বার্গলার, এটা দিয়ে আমি শেষ করব। আর চাইলে দ্য হ্যাঙ্গিং বালুনস, ওটাও চেক করতে পারেন। তো এগুলো আমার জুনজিতো রেকমেন্ডেশন আপনাদের জন্য। আর আমি এখন মিশির আলী রেকমেন্ডেশন দিব কয়েকটা। মিশির আলী রেকমেন্ডেশন আমি দিয়ে শুরু করবো দেবী এবং নিশিথিনী দিয়া, টপ ওয়ার্ক। এবং আমি তারপর দিতে পারি যেই জিনিসটা দিয়া, যেটা আমার প্রথম মিশির আলী বই, তা হচ্ছে মিশির আলীর অমীমাংসিত রহস্য। এটা আমার প্রথম পড়া মিশির আলীর বই, প্রথম মিশির আলী বই আর কি এটা। এবং আমি আর রেকমেন্ড করতে পারবো না, আপনারা চাইলে পুরো কালেকশনটাই চেক করতে পারেন, কারণ আমার যে নোটস আছে ওই নোটস মোতাবেক আমার বাকিগুলো অতটা ভালো লাগে নাই। তো ক্ষমা করেন মিশির আলী ফ্যান্স, আমি দুটা খুব এনজয় করছি এই তিনটা বই। এবং আরও যদি আমার মাথায় আসছে রেকমেন্ডেশন, আমি কাজ করব, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আমি ডিসক্রিপশনের লিস্টটা আবার দিয়ে দিব না। শুভ্র আমি রেকমেন্ড করার মতো আমার মাথায় আসে না, এবং হিমু আপনারা চেক করেন। সিরিয়াসলি সমস্যাটা এখানেই আর কি, যে আপনি যখন অনেক 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 বই পড়ে ফেলবেন, তখন আপনি সাধারণত আপনার কাছে স্টোরি মুভিজ এগুলো আপনার কাছে অনেক এক্সপেক্টেড হয়ে যাবে, আপনার এক্সপেকটেশন মোতাবেক হয়ে যাবে, এবং সেখানেই সমস্যাটা সৃষ্টি হয় আর কি। এবং এই সমস্যাটা নিয়ে আমি এর আগেও বলছিলাম রিশাদের সাথে একটা এপিসোডে, ক্রিটিক সিনড্রোমটা তৈরি হয়ে যায়। তো এই ক্রিটিক সিনড্রোম যখন আমি এগুলো পড়তেছিলাম, তখন আমি নিজে ক্রিটিক সিনড্রোম সম্পর্কে জানতাম না, এবং আমার ওই ক্রিটিক সিনড্রোমের কারণে আমি এগুলোকে এতটা হাইলি রিগার্ড করি নাই। বেশিরভাগ স্টোরি আমার কাছে অনেক এক্সপেক্টেড লাগছে। এবং যেহেতু আমি ওই সময়ের বেশি নোটস রাখি নাই, জাস্ট খুব কম নোটস রাখছি যে ভালো লাগছে, এই জিনিসটা ভালো লাগছে, তখন তাই আমি ওই সময় আমার কি এক্সপিরিয়েন্স হইতেছিল ওগুলো বলতে পারতেছি না। তো একটা ঝামেলা। তো যাই হোক, আমি জুনজিতো যেগুলো দিছি, জুনজিতো প্রায় সব আর কি সেই, বাট আমি যেগুলোর নাম বলছি এগুলো আমার কাছে বহুত ভালো লাগছে আর কি। আমি ছিলাম আমার সহজমান অপূর্ব, এই ছিল ডাহ বাংলাদেশি পডকাস্ট। ডাহ বাংলাদেশি পডকাস্টের সব সোশ্যাল মিডিয়া লিঙ্ক এবং আমার সব সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমাদের চ্যানেলে ফলো করুন, খুবই খুশি হব। অনেক ইন্সপিরেশন পাবো, মোটিভেশন পাবো। একটা মেসেজ দিন, ভয়েস মেসেজও পাঠাতে পারেন চাইলে আমাদেরকে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যদি ডিরেক্টলি হেল্প করতে চান তাহলে পেট্রিয়ন আছে, পেট্রিয়নের $1 $2 যত ডলার ইচ্ছা আপনি প্লেজ করেন, খুবই সাহায্য হয়, খুবই হেল্প হয়। আর ইনডাইরেক্টলি যদি পডকাস্ট শুনতে আমাদেরকে হেল্প করতে চান তাহলে স্পটিফাই, সাভান, গানা, গুগল প্লে, গুগল পডকাস্ট, পকেটকাস্ট, অ্যাপল আইটিউন্স, অডিবল, অ্যামাজন প্রাইম মিউজিক, যত বড় বড় প্ল্যাটফর্ম আছে ওগুলোতে রেটিং দিন, শেয়ার দিন, শুনুন। তারপর আপনি চাইলে ইউটিউব চ্যানেল যেটা আছে ওটা তো সাবস্ক্রাইব করতে পারেন, বাংলাদেশে ওটা একটু কাউন্ট করে। বাট পডকাস্টিংয়ের দুনিয়াতে সবচেয়ে বেশি কাউন্ট হয় আপনার টোটাল ডাউনলোডস কত, এটাই, এবং আপনার অ্যাভারেজ লিসেনিং টাইম কত। তো যাই হোক, আপনারা যেখানেই শুনুন না কেন আপনারা হেল্প করতেছেন। 10 মিনিট শুনলো, 20 মিনিট শুনলো, as someone who just started out বললে ঠিক হবে না, as someone who lives in a country where the podcast is a very 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 niche market, even 10 minutes of your listening time
ইজ হাইলি রিগার্ডেড অ্যাটলিস্ট টু মি, বহুত কিছু আমার জন্য। তো ধন্যবাদ। বাংলাদেশ থেকে শুনুন, আপনি ইন্ডিয়া থেকে শুনুন, পাকিস্তান থেকে শুনুন, যেখান থেকে শুনতেছেন, আই লাভ ইউ পিপল। ভালোবাসি আপনাদেরকে অনেক 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 মোটিভেশন, অনেক অনেক মোটিভেশন, এত মোটিভেশন কেউ দিতে পারেনি কখনো কাদেরকে। আপনারা আমাকে যা দেন সবাই মিলে ওদের লাইফ ফোর্স নিয়ে নিতেছে আমি মোটিভেশন হিসেবে। সিক ফিল করেন কিনা জানি না। এনিওয়ে, যাই হোক, বিদায়, টাটা, দেখা হবে সামনের সপ্তাহে। এখানে একটা জিনিস আমার আগে উচ্চারণ করা উচিত ছিল বা বলা উচিত ছিল, তা হচ্ছে প্রশ্নটা আসবে, তা হচ্ছে অপূর্ব, তুমি মিশির আলী রেকমেন্ড করতে পারছো 3টা, কিন্তু শুভ্র আর হিমু রেকমেন্ড করতে পারো না কেন? এর উত্তর আমি 2ভাবে দিতে পারি। এক, আমি সবগুলো পড়ি নাই, তাই আমি রেকমেন্ড করতে পারতেছি না, আবার যেগুলো থেকে পড়ছি ওগুলো থেকেও রেকমেন্ড করতে পারি না কেন। এনে প্রশ্ন আসতে পারে আরেকটা দিক থেকেও, তা হচ্ছে অপূর্ব, তুমি এক্সপেকটেশন, মানে তুমি প্রায় সবগুলো বইতেই নাকি তুমি এক্সপেক্টেড কাহিনী দেখতেছিলাম, ক্রিটিক সিনড্রোম তৈরি হয়ে গেছিলো তোমার মাঝে, তো তুমি কেন পড়ে গেছো? আমি বলবো, এক, আমি বই পড়ার জন্য পড়তেছিলাম না, বা আমি আমার কালেকশন বা আমার টার্গেট ছিলই না, টার্গেট কি ফিল আপ করবো। মেইন যে কারণটা ছিল বইগুলা পড়ার, সেগুলো হচ্ছে আমি রিসার্চ করতেছিলাম, আমি দেখতে চাইতেছিলাম যে ওনার যে বইগুলা, হুমায়ুন আহমেদের, এই মিশির আলী, হিমু, শুভ্র, এগুলা তো ফেমাস কেন, বা এগুলা বাংলাদেশের সাহিত্য প্রেমীদের কাছে, বই প্রেমীদের কাছে এত হাইলি রিগার্ডেড কেন বেশিরভাগ মানুষের কাছে। তো আমি রিসার্চের জন্য পড়তেছিলাম, আর রিসার্চের জন্য পড়তে গেলে আমার ইন্টারেস্টিং হওয়ার বা ইন্টারেস্টিং লাগার দরকার নেই, পড়ার আছে পড়বো আর কি। তো একটা কারেকশন আমার মনে হয় এটা ঠিক করা উচিত, বলে রাখা উচিত ছিল আগেই।